নেমেই স্বামীকে খুঁজতে বের হলাম। ড্রয়িং রুমে এসে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে কাজের মেয়ে জোনাকির রুম থেকে। সন্তর্পণে জোনাকির রুমের দিকে গেলাম। জোনাকির রুমে এসে দেখলাম আমার স্বামী জোনাকির সাথে। ছি ছি ছি, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? তার চেহারা দেখে আমি বুঝতে পারছি সে খুব মজা পাচ্ছে। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার কার্যকলাপে মনে হচ্ছে সে চাচ্ছে আমাকে চেপে খাট ভেঙে ফেলতে। আমি হাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করলেও সে মানছে না। পাশে রাখা আমার 18 দিনের বাচ্চাটি কেঁদে উঠল। আমার স্বামী কিছুটা বিরক্ত বোধ করলো। আমি বাচ্চার দিকে তাকিয়ে দেখি বাচ্চা আরো জোরে কাঁদছে। বাচ্চার কান্নার ফলে আমার স্বামী আমার উপর থেকে নেমে বলল, তাড়াতাড়ি বাচ্চাকে ঘুম পাড়াও। দেখিও বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো না। আমার এখনো শেষ হয়নি। আমি মনে মনে ভাবলাম একটা মানুষ কতটা অমানুষ হলে 18 দিনের একটা নবজাতকের মার সাথে এগুলো করতে চায়। আমি বাচ্চাকে দুধ দিচ্ছিলাম আর পাশে অপেক্ষারত আমার কামুক স্বামীর দিকে দেখছিলাম। এজন্যই বুঝি আমার স্বামীর আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। অবশ্য আমার স্বামী বলে আমার স্বামী নাকি তাকে তালাক দিয়েছিল। নতুন নতুন বিয়ে করে এই ঘরে আসার পরে ভাবতাম ফেরেশতার মতো একটা স্বামী পেয়েছি। তার কার্যকলাপে দিনে দিনে বুঝতে পারলাম সে একটা নর পশু। আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই ভা, তুমি ঘুমিয়ে গিয়েছো অথচ বাচ্চা এখনো ঘুমায়নি। রাত অনেক হয়ে গেছে, সকালে আমার অফিসে যেতে হবে। আমি বললাম তুমিও ঘুমিয়ে যাও। আমার স্বামী বলল, সম্পূর্ণ শেষ করে না ঘুমালে মাথায় উঠে বসে থাকে, সারাদিন মাথার ভেতর কেমন জানি ক্যাচ ক্যাচ করে। আমি বললাম এটা আবার কেমন কথা? এটা কি ওষুধ যে পুরোটা না খেলে অসুখ ভালো হবে না? আমার স্বামী আমাকে বলল, তুমি ওসব কি বুঝবে, তুমি তো একটা হিজড়া প্রকৃতির মহিলা। আসো এক কাজ করি, তুমি ওপাশে বাচ্চাকে দুধ দাও আর আমার দিকে একটু কাত হয়ে থাকো। না হয় বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে ফজর হয়ে যাবে, তখন আমার অফিসে যেতে কষ্ট হবে। যেমন কথা তেমন কাজ। আমার স্বামী আমার পা টেনে তার দিকে আমার নিম্নাঙ্গ নিয়ে গেল। আমি কাত হয়ে একদিকে বাচ্চাকে দুধ দিচ্ছি, অন্যদিকে আমার স্বামীর চাহিদা পূরণ করছি। পরের দিন সকালবেলা আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে গেল। কাজের মেয়ে জোনাকি আমার স্বামীকে নাস্তা দিচ্ছিল। আমার স্বামী বলল, তোর ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি? কাজের মেয়ে জোনাকি বলল, ছোট বাচ্চার মা, সারা রাত বাচ্চা কান্না করে, ঘুমাতে পারে না, তাই একটু ঘুমাচ্ছে। আমার স্বামী বলল, বাচ্চার কারো হয়নি, শুধু উনারই হয়েছে। আসলে আমার কপালে বউয়ের সুখ নেই, থাকবেই বা কেমন করে? কথায় আছে না, প্রথম বউয়ের সুখ না পেলে দ্বিতীয় বউ আর কি বা সুখ দেবে? আমার স্বামীর কথাগুলো শুনে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ব্যথাযুক্ত শরীর নিয়ে দুই পা দুই দিকে ফাঁক করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার স্বামীর সামনে গেলাম। এভাবে দুই পা দুই পাশ দিকে ফাঁক করে হাঁটতে দেখে আমার স্বামী বলল, এক শিরা রোগীর মতো করে হাঁটছো কেন? আমি মনে মনে বললাম, কাজের বুয়ার সামনে কিভাবে বলি গত রাতে যে তুমি নরপশুর মতো আমার উপর তোমার চাহিদা আদায় করেছো, সে কারণে আমার পুরো নিম্নাঙ্গ ব্যথা হয়ে গেছে। বলতে চেয়েও আমার স্বামীকে কিছু বলতে পারলাম না, শুধু বাচ্চাকে দেখিয়ে বললাম, বাচ্চা দুধ পাচ্ছে না, যদি পারো আসার সময় ডাক্তারের সাথে ডিসকাস করে একটা ব্যবস্থা করিও। আমার স্বামী বলল, এখনো মাত্র 19 দিনের বাচ্চা, আস্তে আস্তে দুধ পাবে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। কথাগুলো বলে আমার স্বামী অফিসের উদ্দেশ্যে চলে গেল। কাজের মেয়ে জোনাকি বলল, ম্যাডাম আপনি একটু ছাদে গিয়ে রোদে বসুন, সকালবেলা রোদ বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিও ভাবলাম ছাদে গিয়ে একটু রোদে বসবো, তাতে বাচ্চা এবং আমার দুজনেরই উপকার হবে। তাই আমি ছাদের দিকে চলে গেলাম। ছাদে বসেছি ঠিকই, কিন্তু রোদের দেখা নেই। কুয়াশাচ্ছন্ন সকালটাকে মনে হচ্ছে যেন গোধূলি মাখা সন্ধ্যা। বসে বসে বাচ্চাকে দুধ দিচ্ছিলাম, এমন সময় দেখলাম কম্বল রোদে শুকাতে দিতে এসেছে পাশের বাসার পারুল ভাবি। পারুল ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার ভাবি, আপনি ঠান্ডার মধ্যে বসে আছেন কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো। আমি বললাম, বাচ্চার গায়ে একটু রোদ লাগাতে এসেছি। পারুল ভাবি বলল, এখন যে কুয়াশা পড়েছে, দিনের 3টা 4টার আগে রোদের দেখা পাবেন না। এইদিকে বাতাস বেশি, আপনি ওদিকে গিয়ে বসুন, ওখানে বাতাস কম লাগবে। ভাবির কথা মতো আমি অন্য সাইডে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। হঠাৎ ভাবি খেয়াল করলো আমি যেখানে বসেছি ওখানে রক্ত জমে আছে। ভাবি রক্তের দিকে তাকিয়ে বলল, এ কি ভাবি, আপনার এখনো শুকায়নি? আমি বললাম, কেন ভাবি? ভাবি বলল, এই যে রক্ত যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম অনেকখানি রক্ত গিয়েছে। ভাবি আবার বলল, আপনার তো নর্মাল ডেলিভারি হয়েছে, এইভাবে তো রক্ত যাওয়ার কথা না, সমস্যা কি ভাবি? আমি ভাবিকে যতই বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, ভাবি ততই নাছোড়বান্দা, আমার কাছ থেকে শুনবেই শুনবে। শেষে এক প্রকারে অনিচ্ছা সত্ত্বেও ভাবিকে গত রাতের কথাগুলো বললাম। ভাবি জিহ্বায় কামড় খেয়ে বলল, কি যে বলেন ভাবি, বাচ্চা হওয়ার 40 দিন আগে এসব করা ঠিক না। আমি বললাম, কি আর করবো ভাবি, স্বামী তো মানে না। ভাবি আমাকে বলল, আপনি এখনই ডাক্তার কাছে যান, না হলে যে রক্ত যেতে যেতে আপনি মারা যাবেন। আমি বললাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? সে তো অফিসে চলে গেছে। ভাবি বলল, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলেন।
বলেই ভাবি আমার হাত ধরে নিচে নামিয়ে আনলো। আমি আর ভাবি ডাক্তারের রুমের বাইরে ওয়েটিং রুমে ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য আমার সদ্য 19 দিনের নবজাতককে কোলে নিয়ে অপেক্ষা করছি। একটু আগে ডাক্তারকে দেখিয়েছিলাম। সব কথা শোনার পর ডাক্তার সাহেবও আমার স্বামীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল। তারপর আমাকে কিছু রক্ত পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষা টেস্ট দিলেন। আমি আর ভাবি টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকার জন্য অপেক্ষা করছিলাম। ডাক্তার মমিন সাহেব একজন প্রসিদ্ধ ডাক্তার। আজ রোগীর চাপ বেশি। একটু পরে একটা রোগী বের হয়ে যাওয়ার পর আমি আর ভাবি ঢুকলাম। ভাবি রিপোর্টগুলো ডাক্তার সাহেবের হাতে দিলেন। ডাক্তার সাহেব আমাদেরকে বসতে বলে রিপোর্টগুলো খুলে দেখতে লাগলেন। ভালো করে রিপোর্টগুলো দেখার পর ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। এমন পৈশাচিক মিলনের ফলে আপনার জরায়ু রাপচার হয়েছে। আশা করি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। তবে আপনার স্বামীকে বলবেন অন্তত 4টা মাস অপেক্ষা করার জন্য। 4 মাস পরে আপনি আবার এসে টেস্ট করালে আমি বুঝতে পারবো আপনি সুস্থ কিনা। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি নিয়মিত ওষুধগুলো সেবন করবেন। বলেই ডাক্তার সাহেব ওষুধ লিখতে লাগলেন। আর আমি মনে মনে আমার স্বামীকে ধিক্কার দিতে লাগলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে আমি যখন রুমে ঢুকলাম, দেখলাম আমার স্বামী এক পাশ হয়ে শুয়ে আছে। মনে মনে ভাবলাম আজ হয়তোবা নিস্তার পাবো। আমি আস্তে করে বাচ্চাকে পাশে শুইয়ে দিয়ে আমার স্বামীর বিপরীতমুখী হয়ে শুয়ে পড়লাম। দেখলাম আমার স্বামীর তেমন কোনো সারা শব্দ নেই। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়ে যখনই চোখ বন্ধ করলাম, হঠাৎ আমার পেটের উপর কারো হাত অনুভব করলাম। চোখ খুলতে দেখলাম আমার স্বামী মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আজ ব্যথা না পাওয়ার মতো আস্তে আস্তে হবে। আমি শোয়া থেকে উঠে বসে বললাম, তুমি কি মানুষ নাকি জানোয়ার? আমার মুখে জানোয়ার শব্দটি শুনে আমার স্বামী মুখ কালো করে বলল, জানোয়ার হতে যাব কেন? স্ত্রীর কাছে স্বামীর অধিকার চাইলে কি জানোয়ার হয়? আমি বললাম, বাচ্চাটা হয়েছে মাত্র 19 দিন। ধাত্রী বলেছিল 40 দিন অপেক্ষা করতে। তোমাকে হাজার অনুনয় বিনয় করে রক্ষা পাইনি। আমার স্বামী বলল, মজা কি শুধু আমি একাই পাই, তুমি পাও না? আমি বললাম, মজাটা বর্তমানে আমার জন্য সাজা হয়ে বসে আছে, এই দেখো। বলেই বালিশের নিচ থেকে ডাক্তারের লিখে দেওয়া রিপোর্টগুলো আমার স্বামীকে দেখালাম। আমার স্বামী রিপোর্টের ইংলিশগুলো পড়তে না পারলেও 4 মাস মিলন করা যাবে না বাংলা লেখাটা পড়তে পারলো। একটা মুখ ভেঙচি দিয়ে বলল, 4 মাস মিলন করা যাবে না? ডাক্তারের মামার বাড়ির আবদার। আবার লিখলো কি 4 মাস পরে উনাকে দেখাতে হবে, উনি টেস্ট করাবে, তারপর বলবে স্বামী স্ত্রীর মিলন করা যাবে কিনা। এসব ধান্দাবাজি ডাক্তারগুলোর কথা আমি বিশ্বাস করি না। কিছু হবে না, আসো আজকে তাড়াতাড়ি ছেড়ে দেব। বলেই আমার স্বামী আমাকে ধরতে আসলো। আমি তাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, তুমি কি আমাকে ভোগ্যপণ্য পেয়েছো নাকি খেলনার পুতুল পেয়েছো? যখন খুশি তখন যা ইচ্ছে তাই করবে। একবারও আমার অনুভূতি, ভালো লাগা মন্দ লাগা কিছুই তোয়াক্কা করবে না। আমার এমন রুদ্র মূর্তি দেখে আমার স্বামী আর কিছুই বলল না। হয়তোবা মনে মনে ভয় পেয়েছে, কারণ আগের স্ত্রী চলে গেছে, পাছে না আবার আমিও চলে যায়। আমার স্বামী ভয় পেয়ে খাট থেকে নেমে কোথাও চলে গেছেন। একরাশ ঘৃণা আমার স্বামীর জন্য আমার মনের কোণে জমতে জমতে আজ বিস্ফোরিত হয়ে গেল। চলে গেলে যাক, আমি অতটা পাত্তা না দিয়ে আমার শিশু সন্তানকে বুকের দিকে টেনে শুয়ে পড়লাম। কখন যে চোখের পারে ঘুম চলে এসেছে বুঝতে পারলাম না। ঘুম ভাঙতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2:45। পাশের বালিশটা খালি দেখলাম। তবে কি আমার স্বামী এখনো আসেনি? বুকের ভেতর কেমন জানি ধক করে উঠল। এদিক ওদিক তাকিয়ে কোথাও স্বামীকে দেখলাম না। বাচ্চাটাও ঘুমাচ্ছে। খাট থেকে আস্তে করে নামলাম। নেমেই স্বামীকে খুঁজতে বের হলাম। ড্রয়িং রুমে এসে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে কাজের মেয়ে জোনাকির রুম থেকে। সন্তর্পণে জোনাকির রুমের দিকে গেলাম। জোনাকির রুমে এসে দেখলাম আমার স্বামী জোনাকির সাথে। ছি ছি ছি, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? আমার স্বামী বলছে, জোনাকি তুই আমার চাহিদা পূরণ করে দে, তুই অনেক ভালো, তুই আমার কষ্ট বুঝিস, কিন্তু আমার প্রথম বউ কিংবা দ্বিতীয় বউ কেউ আমার চাহিদা পূরণ করতে পারে না। তুই পেরেছিস, একটানা 2 ঘন্টা ধরে তুই আমাকে সুখ দিয়ে যাচ্ছিস, তোকেই তো আমার চাই। জোনাকি বলছে, আপনি একজন সুপুরুষ, আপনার কাছে যে কোনো মেয়ে নত স্বীকার করবে, যে কোনো মেয়ে আপনার দাসী হয়ে থাকতে চাইবে, কারণ প্রতিটা মেয়েই তো এমন সুখ চায়। আমার স্বামী বলল, তোর দ্বিতীয় ভাবিকে তালাক দিয়ে আমি তোকে নিয়েই সংসার বাঁধবো, একমাত্র তুই পারবি আমাকে পুরোপুরি খুশি করতে। জোনাকি বলল, বেশি কথা না বলে চালিয়ে যান, আমি আর পারছি না। ওদের এমন অবস্থা দেখে আমি ওখানে আর থাকতে পারলাম না, চলে আসলাম নিজের রুমে। খাটের উপরে বসে নবজাতক শিশু মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এমন দুশ্চরিত্র স্বামীর সংসার কিভাবে করব আমি? আমার স্বামীর পাপের ছোঁয়া তো আমার সন্তানের গায়েও লাগবে না। আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই আমার স্বামী অফিসে চলে গেছে। গত রাতে আমি একটা চিঠি লিখে রেখেছিলাম, যেখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি, বাহার, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, বাড়ি চলে যাচ্ছি, খুব শিগগিরই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। চিঠিটা গত রাতে লিখে রেখেছিলাম। এক হাতে বাচ্চাকে নিয়ে আরেক হাতে ব্যাগ নিয়ে আমি যখন দরজার সামনে আসলাম, পেছন থেকে জোনাকি বলল,
ম্যাডাম, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি পেছনে ফিরে জোনাকির মুখের দিকে তাকালাম। বিন্দুমাত্র অপরাধের ক্লেশ কিংবা পাপের ছাপ তার চোখে মুখে নেই, যেন গত রাতে কিছুই হয়নি। আমার কাছে গোপন রাখার বিষয়টি সুস্পষ্ট। আমি তাকে বললাম, হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি বলেই বুকের ভেতর থেকে একটা চিঠি বের করে বললাম, এই চিঠিটা তোমার সাহেবকে দিও। জোনাকি আমার হাত থেকে চিঠিটা নিল। আমি বললাম, ভালো থাকিস জোনাকি, তোর সাহেবের দিকে খেয়াল রাখিস বলেই বের হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, ইভা কি সঠিক কাজটি করেছে? ইভা স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে গল্পটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। দয়া করে গল্পটিকে খারাপভাবে নেবেন না। এমন ঘটনা চার দেয়ালের ভেতরে অহরহ ঘটে চলেছে, যা হয়তোবা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না। তাই আসুন, স্ত্রীকে ভোগ্যপণ্য বা আসবাবপত্র মনে না করে একজন রক্তে মাংসে গড়া মানুষ মনে করি, তবেই সুন্দর হবে আমাদের সংসার। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।